হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আইসিটি বিষয়ে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে। আজকে হচ্ছে গিয়ে ইউনিট 10 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা গতবারের সিলেবাসের ছিল না আর কি, এটা নতুন অ্যাড করা হয়েছে। প্রথমে সিলেবাসটা এক নজরে দেখে নিই। এখানে যেই টপিকগুলো আছে একদিনে এক পর্বে আর কি শেষ করা যাচ্ছে না। এখানে ওভারভিউ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর পারসেপশন, এই তিনটা আর কি এই এপিসোডের মধ্যে দেয়া আছে। বাকিটা আরেক এপিসোডের মাধ্যমে শেষ করা হবে। এরপরে আর যেই চ্যাপ্টারগুলো আগের থেকে বাকি থাকবে সেইগুলা কভার করে ফেলা হবে। আর যে কয়টা দুই একটা ভিডিও যাই লাগুক। অনেকেই কমেন্ট করছেন যে বিভিন্ন টপিক নিয়ে বানানো হয় নাই বা এই সেই, তাদের জন্য বলি যে আপনারা সব চ্যানেলের সব ভিডিওগুলো একটু দেখেন অথবা ব্লগ পোস্টগুলো দেখেন। অনেক কিছুই মানে আপনারা এমন অনেক কিছু কমেন্ট করেছেন যেগুলো আসলে অলরেডি ওই বিষয়ে ভিডিও তৈরি করা আছে বা ব্লগ পোস্ট আছে। আর যদি আপনারা ঠিকমতো ভিডিওগুলোর নোটিফিকেশন না পান, সাবস্ক্রাইবের পাশে যেই বেল আইকন আছে ওইটা দিয়ে রাখতে পারেন, তাতে সাথে সাথে আপডেট চলে যাবে। এনিওয়েজ, আমরা আর সময় নষ্ট না করে আজকের টপিক শুরু করে দিই। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা মূলত বর্তমানে খুবই একটা পপুলার টপিক, যার জন্য এই সিলেবাসে এটা অ্যাড করা হয়েছে। তো প্রথমেই আমরা সংজ্ঞায় যদি যাই, কম্পিউটারের মাধ্যমে মানুষের মতো চিন্তা করার প্রক্রিয়াকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের সাহায্যে বাস্তবায়ন করার মাধ্যমে যেই বুদ্ধিমত্তা তৈরি করা হয় তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। প্রকারভেদ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এআই এর প্রকারভেদ বিভিন্ন রকম হতে পারে, তবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে এটা 4 প্রকার: রিঅ্যাক্টিভ মেশিন, লিমিটেড মেমোরি, থিওরি অফ মাইন্ড, সেলফ অ্যাওয়্যার। এর মধ্যে রিঅ্যাক্টিভ মেশিন হচ্ছে গিয়ে শুধুমাত্র এটাকে যা শেখানো হয়, মানে অলরেডি যেই ইনপুটগুলো দেয়া আছে সেই জিনিসগুলো নিয়েই এটা কাজ করতে পারে। লিমিটেড মেমোরি, যে বর্তমান যুগের যত এআই মেমোরি আছে সবগুলাই লিমিটেড মেমোরি এবং নতুন করে এগুলা শিখে। থিওরি অফ মাইন্ড এবং সেলফ অ্যাওয়্যার, এই দুইটাই রিসার্চ পর্যায়ে আছে, এখনও এটা সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন হয় নাই। তো আমরা এআই এর উদাহরণ যদি দেখি তাহলে স্পিচ রেকগনিশন, ইমেজ অ্যানালিসিস, ডাটা অ্যানালিসিস, ডাটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট, এগুলো হচ্ছে গিয়ে এআই এর উদাহরণ। এবার দেখব যে এআই এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এআই ডেভেলপমেন্টে যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তা পাইথন, জাভা, প্রোলগ, লিসপ, C++, এগুলা। সিলেবাসের মধ্যে একটা টপিক আছে প্রোলগ বিষয়ে। প্রোলগ হচ্ছে একটা পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বেশ পুরাতন, তবে মূলত পপুলার হয়েছে রিসেন্টলি। এর ব্যবহার শুরু হয়ে আসতেছে 1972 সাল থেকে। আর ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি কাজ করি নাই, করলে হয়তো বা 2-1টা প্রোগ্রাম দেখা দিতে পারতাম। এনিওয়েজ, এনভায়রনমেন্ট টাইপ। এনভায়রনমেন্ট টাইপ যে এআই ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট টাইপ কি হতে পারে, এইগুলো হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট টাইপ। আমি খুবই সংক্ষেপে বর্ণনাগুলো দিয়ে যাচ্ছি, বাকিগুলো ব্লগের মধ্যে থাকবে। যে ফুলি অবজারভেবল ভার্সেস পার্শিয়ালি অবজারভেবল। মানে ফুলি অবজারভেবল হচ্ছে গিয়ে যদি কোনো এজেন্ট সম্পূর্ণ আউটকামটা অবজার্ভ করতে পারে, সেটা হচ্ছে গিয়ে ফুলি অবজারভেবল। আর পার্শিয়ালি যেটা ফুলি অবজার্ভ করা যায় না, পার্শিয়ালি অবজার্ভ করা যায়, সেটা ফুলি অবজার্ভ হচ্ছে গিয়ে যে দাবা খেলা। যদি দুইটা এআই দাবা খেলা শুরু করে তাহলে কিসের পরে কোন মুভ আসবে এটা করে কিন্তু সে সাথে সাথেই একটা অবজার্ভ করে ফেলে যে এতগুলা মুভ পরে খেলাটা শেষ হবে, এটা ফুলি অবজারভেবল। আর আরেকটা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল, যে পোকার খেলা যদি আপনারা খেলে থাকেন, এটা আর কি মানে ডিটারমিন করা কঠিন যে এখানে আউটকাম কি হবে, এটা হচ্ছে গিয়ে পার্শিয়ালি অবজারভেবল। এরপরে ডিটারমিনিস্টিক ভার্সেস স্টোক্যাস্টিক। ডিটারমিনিস্টিক হচ্ছে গিয়ে যদি একটি নির্দিষ্ট স্থান থেকে ফলাফল মানে আউটকামটা বোঝা যায়, সেটা হচ্ছে গিয়ে ডিটারমিনিস্টিক। যেমন টিকট্যাকটো গেম, যে কোনো অবস্থান থেকে কিন্তু বোঝা যাবে যে এরপরে কোনটা হবে, কোনটার পরে কী দিলে কী হবে, এটা কিন্তু বোঝা যায়।
আর যদি এটা সম্ভব না হয় তাহলে হচ্ছে সেটা হবে স্টোক্যাস্টিক, যেমন সেলফ ড্রাইভিং গাড়ির সামনে কিন্তু অনেক এমন সিনারিও আসতে পারে যেটা আসলে আগের থেকে বোঝা সম্ভব না। এরপরে কম্পিটিটিভ ভার্সেস কোলাবোরেটিভ হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যদি অপর একটি এআই এর মুখোমুখি হয় তাহলে সেটা কম্পিটিটিভ, যেমন দাবা খেলা। এটা একজন মানে দুইটা এজেন্টই চাবে যে জিততে, তাহলে এটা হলো গিয়ে কম্পিটিটিভ। আর কোলাবোরেটিভ হচ্ছে গিয়ে দুইজন একসাথে কাজ করে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য একসাথে কাজ করে, যেমন একটা রাস্তায় অনেকগুলো যদি সেলফ ড্রাইভিং কার থাকে তাহলে এরা কেউই চাইবে না যে একজন আরেকজনের সাথে কোলাইড করে যাবে, এটা হচ্ছে কোলাবোরেটিভ, মানে একজন আরেকজনের সাথে কোলাবোরেট করবে। এবার হচ্ছে সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টি এজেন্ট। সিঙ্গেল এজেন্ট মানে হচ্ছে কি এজেন্ট যদি একা থাকে সেটা সিঙ্গেল এজেন্ট, আর মাল্টি এজেন্ট হলো একাধিক থাকলে সেটা মাল্টি এজেন্ট। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক, পারিপার্শ্বিক অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে সেটা ডাইনামিক, আর যদি পরিবর্তন না হয় সেটা স্ট্যাটিক। ডাইনামিকের উদাহরণ হচ্ছে গিয়ে বরফে স্কিডিং করা, এখানে পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন হতে পারে। আর ডাইনামিক হচ্ছে যে আইডল থাকবে বা মানে কোনো পরিবর্তন নাই, যেমন একটা ফাঁকা জায়গা বা একটা ফাঁকা বাড়ি। এবার হচ্ছে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস, ফলাফলের জন্য অনেকগুলো ধাপ পার করতে হবে এবং কতগুলো ধাপ পার করতে হবে সেটা যদি হিসাব করে বের করা যায় তাহলে সেটা হচ্ছে ডিসক্রিট, যদি না করা যায় সেটা কন্টিনিউয়াস। যেমন উদাহরণ আগেই দেখছি দাবা খেলা, আর একটা হলো সেলফ ড্রাইভিং কার। এরপর হচ্ছে এপিসোডিক ভার্সেস সিকোয়েন্সিয়াল। এপিসোডিক এবং সিকোয়েন্সিয়াল দুইটাই বিভিন্ন ধাপে ধাপে কাজ করে, এবং কোনো একটা ধাপ যদি পরবর্তী ধাপের উপরে নির্ভর সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, আর যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে এপিসোডিক। যেমন আরপিজি গেমে কিন্তু আপনার এখন আপনি যে কাজটা করলেন, আরপিজি বা রোল প্লেয়িং গেম, কখন কি করলেন এর উপরে কিন্তু আপনার পরবর্তী ধাপ নির্ভর করে। বাট আপনি যদি একটা কনভেয়র বেল্টের কথা চিন্তা করেন, যে যার কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো একটা জিনিস নিয়ে যাওয়া, এখানে তার আর মাঝখানে কোনো দেখার কোনো কিছু নাই যে সামনে কি আসলো বা হোয়াট এভার, এটা হচ্ছে কনভেয়র বেল্ট হচ্ছে গিয়ে এপিসোডিক। আর একটা লাস্ট হচ্ছে নোন ভার্সেস আননোন। যদি কোনো এজেন্ট সম্ভাব্য সমস্ত বিষয়াবলী জানা থাকে এজেন্টের, সেটা হচ্ছে নোন, আর যদি অজানা থাকে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া লাগে সেটা হচ্ছে গিয়ে আননোন। ঠিক আছে। এজেন্ট টাইপস বেশ কয়েকটা প্রকার এজেন্ট হতে পারে: সিম্পল রিফ্লেক্স, মডেল বেস, গোল বেসড, ইউটিলিটি বেস, লার্নিং এজেন্ট এবং মাল্টি এজেন্ট। আমি খুবই সংক্ষেপে বলে যাচ্ছি যে সিম্পল রিফ্লেক্স হচ্ছে গিয়ে কন্ডিশন অ্যাকশন এই নিয়মে যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে সিম্পল রিফ্লেক্স, মানে এখানে সামনে যেই পরিস্থিতি আসে তার প্রেক্ষিতে কাজ করবে, মানে অলরেডি শুধুমাত্র সেই কাজই করবে যেটা শেখানো হয়েছে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না, সেটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স। মডেল বেসড হচ্ছে যে আংশিক পর্যবেক্ষণযোগ্য বা পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টে কাজ করলে সেটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স, মানে সে পারিপার্শ্বিক অবস্থান থেকে ধারণা নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে। গোল বেসড এজেন্ট মূলত কাজ করে কোনো একটি লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে। যদি এর উদ্দেশ্য হয় যে কোনো একটা জায়গায় যাওয়া, তাহলে এর কাজ হবে যে কোনোভাবে সেখানে যাওয়া এবং আস্তে আস্তে গন্তব্যের দূরত্ব কমানো। ঠিক আছে। এবং ইউটিলিটি বেসড হচ্ছে গিয়ে এক প্রকার গোল বেসড এজেন্ট, তবে এর কাজ হলো যে যেই উদ্দেশ্য নিয়ে কাজ করবে এবং সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে যে সকল উপায় আছে সবগুলো উপায়কে সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে যেইটা সব থেকে এফিশিয়েন্ট হবে সেইটা আর কি সে চুজ করবে, এটা হচ্ছে ইউটিলিটি বেসড। লার্নিং এজেন্ট হচ্ছে গিয়ে যে সে যেই কাজ করতেছে এইটা নিয়ে সে ধারণা তৈরি করে এবং পরবর্তীতে সে শিখে এবং এটা কাজে লাগায়, এটা হচ্ছে লার্নিং এজেন্ট। মাল্টি এজেন্ট হচ্ছে গিয়ে কোনো একটা কাজ করার জন্য একাধিক এজেন্ট কাজ করলে সেটা হচ্ছে মাল্টি এজেন্ট। এবার দেখবো যে রিঅ্যাক্টিভ এজেন্ট হচ্ছে গিয়ে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের সাথে সেই অনুযায়ী কাজ বা রিঅ্যাক্ট যে এজেন্ট করতে পারে সেটা হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ এজেন্ট। এবার আমরা দেখবো যে নিউরন বায়োলজিক্যাল পারসেপশন, আর্টিফিশিয়াল নিউরন নেটওয়ার্ক, যেটা পরবর্তী চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করা হবে। এইটা ডেভেলপ করা হয় যেটা দিয়ে সেটা হচ্ছে গিয়ে নিউরন বায়োলজিক্যাল পারসেপশন। নিউরন পারসেপশন হলো বায়োলজিক্যাল নিউরনের এক প্রকার গাণিতিক মডেল। এর কাজ হলো ইনপুট গ্রহণ করা, সেটা প্রসেসিং করা এবং তার উপরে আউটপুট নির্ণয় করা। এই নেটওয়ার্কের এক স্তর থেকে অন্য স্তরে এই আউটপুট পাঠানো হয়। প্যাটার্ন রিকগনিশন, ক্লাসিফিকেশন টাস্ক এবং কমপ্লেক্স এআই সমস্যা সমাধানের জন্য এটা ব্যবহার করা হয়। এবারে আমরা দেখব যে আর্টিফিশিয়াল পারসেপশন।
এআই এর R&D বা রিসার্চ ডেভেলপমেন্টের জন্য আর্টিফিশিয়াল পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পৃথিবীর সময়ের সাথে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পৃথিবীতে এজেন্টকে সব ধরনের পরিস্থিতি শিখিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়। এই জন্য পারিপার্শ্বিক অবস্থান থেকে একে নিজে নিজে শিখতে হবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল পারসেপশন। বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল পারসেপশন, যেমন ইমেজ রিকগনিশন, যেটা আইডেন্টিফিকেশনে ব্যবহার করা হয়, স্পিচ রিকগনিশন, যে সে কি শুনতেছে সেটা কনভার্ট করা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অবজেক্ট রেকগনিশন এবং সেন্সর ফিউশন। এবার আমরা দেখবো যে জেনারেল সার্চ। জেনারেল সার্চ হচ্ছে গিয়ে কোনো একটা সমস্যা সমাধানের জন্য একাধিক সমাধান বের করা এবং তার ভিতর থেকে একটি উপায় বেছে নেওয়া। এটা হচ্ছে গিয়ে জেনারেল সার্চ। এটা যে কোনো এআই অ্যাপ্লিকেশনের ফান্ডামেন্টাল টেকনিক। জেনারেল সার্চ অ্যালগরিদম কোনো একটি সমস্যার একদম শুরুর স্তর থেকে সম্ভব সকল বাধা বিপত্তি পার করার পর সমাধান বের করে। জেনারেল সার্চের বিভিন্ন অ্যালগরিদম আছে, যেমন ডিএফএস, বিএফএস, বেস্ট ফার্চ এবং এ স্টার সার্চ। লোকাল সার্চ হচ্ছে গিয়ে সার্চ স্পেসে ইনক্রিমেন্টাল পরিবর্তন ঘটিয়ে, ইনক্রিমেন্টাল চেঞ্জ ঘটিয়ে বর্তমান সমাধানকে আরও আর কি এফিশিয়েন্ট যেটা করা হয়, এটা হচ্ছে গিয়ে লোকাল সার্চ। লোকাল সার্চের ক্ষেত্র ছোট জেনারেল সার্চের তুলনায়। আচ্ছা, সার্চ অ্যালগরিদম, বিভিন্ন প্রকার সার্চ অ্যালগরিদম আছে, যেমন হিল ক্লাইম্বিং, সিমুলেটেড অ্যানিলিং, ট্যাবু সার্চ এবং জেনেটিক অ্যালগরিদম। যে অ্যালগরিদমের মাধ্যমে একটি সমাধানকে এমনভাবে বিশ্লেষণ করা হয় যে ওইটাকে আর কোনোভাবেই ইমপ্রুভ করা সম্ভব নয়, সেটা হচ্ছে হিল ক্লাইম্ব। সিমুলেটেড অ্যানিলিং কিছুটা হিল ক্লাইম্বের মতোই, তবে এর পার্থক্য হচ্ছে গিয়ে এটা সিস্টেমের তাপমাত্রা সহনীয় রাখার জন্য কিছুটা খারাপ সমাধান গ্রহণ করে, মানে যে সিস্টেম যেন বেশি হিট না হয়ে যায় বা বেশি রিসোর্স ব্যবহার না হয় এমন আর কি সে ওয়েটা চুজ করে, এবং এর জন্য সে মাঝে মধ্যে হয়তো বা একটু ওয়ার্স ডিসিশনও নেয়, বাট মানে সিস্টেমের ঠিক রাখার জন্য আর কি। ট্যাবু সার্চ হচ্ছে গিয়ে কোনো একটা সার্চ পূর্বে করা হয়েছে এবং সেইটার আর কি এমন রেজাল্ট যেখানে গেলে ওই সমাধানটা ব্যবহার করা হয় নাই, ওইটা না যাওয়াটা হচ্ছে গিয়ে ট্যাবু সার্চ। ওকে, মানে বিষয়টা এমন যে কোনো সমস্যা সমাধানের জন্য আগে দেখা হয়েছে কিন্তু সেটি অপটিমাম না, তাহলে ট্যাবু সার্চ সেটা মানে মনে রাখবে এবং ভবিষ্যতে ওইখানে আর যাবে না। জেনেটিক অ্যালগরিদম, যে অ্যালগরিদমের সাহায্যে একগুচ্ছ সমাধানের উপর জেনেটিক অপারেশন করে উৎকৃষ্ট সমাধান তৈরি করা হয় তাকে জেনেটিক অ্যালগরিদম বলে। এবার দেখব সিএসপি বা কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। কনস্ট্যান্ট এই প্রবলেমটা হচ্ছে যে আমরা মানে কোনো সমস্যার সমাধান খুঁজি যে কত সহজ উপায়ে সেটা করা যায়, বাট সিএসপি কি করে সেটা হচ্ছে যে মানে এমন এক ধরনের এমনভাবে সমস্যার সমাধান করে যাতে সমস্যাগুলোর রিকোয়ারমেন্ট বা চাহিদা পূরণ করা হয়। মানে সমস্যায় বলে দেওয়া হবে যে এই সমস্যাটা শুধুমাত্র এই উপায়েই সমাধান করতে হবে, তাহলে এটা হচ্ছে গিয়ে প্রথমে কনস্ট্রেইন বা সীমাবদ্ধতার কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে এবং তারপরে সমাধান করে, এটা হচ্ছে সিএসপি। এবং আজকের শেষ টপিক জেনেটিক অ্যালগরিদম, যেটা আমরা একটু আগেই অল্প একটু দেখে আসছি, আরেকবার দেখব যে জেনেটিক অ্যালগরিদম হচ্ছে এমন পরিসংখ্যান ভিত্তিক অপটিমাইজেশন প্রক্রিয়া যা প্রাকৃতিক বিবর্তনের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। এর 3টি ধাপ আছে: সিলেকশন, ক্রসওভার, মিউটেশন। তো এই বিবর্তন বলতে এটা মানে মানুষের বিবর্তনই বোঝানো হয়েছে, যে সে সিলেকশন ধাপে প্রথমে সমাধান তৈরি করবে এবং সেখান থেকে সমাধানগুলো সিলেক্ট করবে, ঠিক আছে, এবং সম্পূর্ণরূপে সঠিক মানে উপায়ে সমাধান করতে পারে এমন সমস্যা সমাধানের উপায়গুলো সিলেক্ট করবে। ক্রসওভার হচ্ছে যে যেই সমাধানগুলো বাছাই করা হয় তাদের মধ্যে বিশ্লেষণ করে এবং কোন উপায় নিলে সেটা উৎকৃষ্ট হয় সেই সিদ্ধান্ত নেওয়া। এবং মিউটেশন হচ্ছে মূল সমাধানের তুলনায় একটি ব্যতিক্রমী সমাধান তৈরি করা, ঠিক আছে। তো জেনেটিক অ্যালগরিদম বা জিএ যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়: ফাংশন অপটিমাইজেশন, শিডিউলিং, রাউটিং এবং মেশিন লার্নিং। তো এই পর্ব এই পর্যন্তই, এবং আগামী পর্বে চ্যাপ্টার 10টা শেষ করা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি আশা করি আপলোড করা হবে। থ্যাংক ইউ।